সিসির পদ থেকে পদত্যাগ করবেন কাজী হাবিবুল আউয়াল। সোমবার RFED টকে তিনি একথা জানিয়ে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বঙ্গবন্ধুর খুনি মুসলিউদ্দিনের স্বজনদের NID জালিয়াতি খতিয়ে দেখা হচ্ছে। যারা এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেন পরীক্ষা ওরা হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারে। ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রয়োজনে পদ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা। রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলে এবারের উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। যদি আপনারা সরকারকে ঠেকাতে চান, আপনারা নিজেরা যদি বাঁচতে চান, অতি সত্তর 10 মিনিটের মধ্যে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আজকের এই খবরে দেখতে পারবেন শেখ হাসিনা কখন এবং কবে পদত্যাগ করতে চলেছে। ফাইনালি কি তাহলে শেখ হাসিনা পদত্যাগ করবে? হঠাৎ কেন শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য এত জোর দাবি? সাথে সাথে কিন্তু নির্বাচন কমিশনও আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে দেখতে পারবেন। সাথে সাথে কিন্তু নরেন্দ্র মোদীর অবস্থা খারাপ হতে চলেছে। কেন এত চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হয়ে গেল? শেখ হাসিনা কি তাহলে ফেসে যাচ্ছে? প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে দেখার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে গেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো চলুন আমরা ধাপে ধাপে দেখে আসি। নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি। কিন্তু তিনি এটাও বলেছেন, যেহেতু আদালতের রায় আছে এবং সংবিধান থেকে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তুলে নেওয়া হয়েছে, ফলে সেদিকে নির্বাচন কমিশন যেতে পারছে না। কিন্তু তার বক্তব্যে পরিষ্কার, বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জরুরি। হঠাৎ করে কাজী হাবিবুল আউয়াল আবারও কেন এভাবে কথা বলতে শুরু করেছেন? আবারও কেন বলছে? কারণ এর আগেও, নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সাথে একই ধরনের কথা বলেছিলেন। সে সময় তিনি বলেছিলেন দেশের নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। এবং তার এই মন্তব্যের পরপরই সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কে কথা বলবেন সে ব্যাপারটা ঠিক করে দেয় এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না, শুধুমাত্র মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন সচিব কথা বলতে পারবেন, এই ব্যবস্থাটা করা হয়। এবং সে সময় সরকার সম্ভবত ধারণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার সময় বাড়িয়ে নিতে চাইছেন, অর্থাৎ নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায় এবং এই সময়ের মধ্যে সবগুলো পক্ষের সাথে কথা বলে নির্বাচনের জন্য একটা সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করা যায়, যার মধ্য দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। এবং এই কারণেই সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করতে পারে, এই কারণে নির্বাচন কমিশনারদের কথা বলাটা বন্ধ করে দেয় সাংবাদিকদের সাথে। সে সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের একটা লিখিত পরিপত্র দিয়েছিলেন, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল দেশে নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই। এবং এইবার নির্বাচনের পর এতগুলো দিন পরে এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে। প্রথম 7 জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন। পরে কিছুক্ষণ পর তার বক্তব্য আবার পরিবর্তন হয়ে যায়, সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা। অনেকেরই আমাদের ক্ষোভ ছিল প্রধান নির্বাচন কমিশনারের প্রতি। এরপরেও প্রধান নির্বাচন কমিশনার আরও বিভিন্ন মন্তব্য করেছেন, নির্বাচনের পরিবেশ আছে, নির্বাচনে সবাই যেন ভোট দিতে আসে, আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করছি, এরকম নানা মন্তব্য তিনি করেছেন এবং সেগুলো নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে, আমরাও বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু হঠাৎ করে কাজী হাবিবুল আউয়াল তার সেই অবস্থান থেকে সরে এসেছেন এবং নির্বাচনের এতগুলো মাস পর এসে তিনি আবারও বলতে শুরু করেছেন দেশে 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন না এবং এই নির্বাচনটাকে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা গেল না, সেটার জন্য সরকার এবং সরকারি দল দায়ী। তিনি সরাসরি সরকার এবং সরকারি দল না বললেও তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা সবাই জানি, আমরা বুঝতে পারি। কাজী হাবিবুল আউয়াল কি বলেছেন সেই জায়গাটাতে যাব, তার আগে একটা কথা বলে নিই। কিছুদিন আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি বাংলাদেশে আসার আগে সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকবার বলেছেন বাইডেন যে প্রস্তাবই দিক না কেন সেটা মানতে আমরা বাধ্য না, কথা তিনি বলেছেন। এমনকি তিনি ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু তাদের দেশেই বাইডেনের কথা সবাই শোনে না, ইসরায়েল তাদের কথা শুনছে না, সুতরাং আমরা আমেরিকার কথা শুনতে বাধ্য না, বাইডেনের প্রস্তাব মানতে বাধ্য না। ডোনাল্ড লু ঢাকা থেকে চলে যাওয়ার পর ওবায়দুল কাদের মন্তব্য করেছিলেন, কোনো অসাংবিধানিক প্রস্তাব আমরা মানতে বাধ্য না, আমরা সংবিধানের বাইরে যাব না এবং যত চাপই আসুক না কেন শেখ হাসিনা সেই চাপের সামনে মাথা নত করবে না, এই কথা কিন্তু বলেছিলেন। এবং সে সময়ও আমি আমার এই চ্যানেলে ভিডিওতে বলেছিলাম কী ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা আসছে এবং কী ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা ওবায়দুল কাদের বলছেন। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আবারও একটা মধ্যবর্তী নির্বাচন কিংবা আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে নিয়ে আসা? এই কারণেই ওবায়দুল কাদের বারবার বলছেন যে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করবে না।
এবং কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয় কি তার ভেতরে কাজ করছে। কারণ নির্বাচন কমিশনারদের উপরে, এমনকি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আওয়ালের উপরে স্যাংশন আসতে পারে, এই ধরনের একটা ধারণা নির্বাচনের পর অনেকেই করেছিলেন। এবং আজিজের বিরুদ্ধে, সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে স্যাংশনের পর অনেকেই আসলে এখন এক ধরনের ভয়ের মধ্যে আছেন, যেহেতু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এটা কেবলমাত্র একটা শুরু, একজন কর্মকর্তার উপরে স্যাংশনটা দেওয়া হয়েছে, সামনের দিনে এই ব্যবস্থাটা আরও বিস্তৃত হবে। সুতরাং কাজী হাবিবুল আওয়াল কি সেন্স করতে পারছেন তার বিরুদ্ধে মার্কিন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাকে কোনো সিগন্যাল দিয়েছে? কারণ নির্বাচনের আগে তিনি যখন এভাবে কথা বলছিলেন যে দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নাই, সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিল বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তখন প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিলেন, অনেক দৌড়ঝাঁপ তিনি করেছেন, অনেকের সাথে কথা বলেছেন, এবং তখন একটা অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল সরকারের উপর। এবং সেই সময় কাজী হাবিবুল আওয়াল একই ধরনের মন্তব্য করেছিলেন। এবং আবারও যখন ডোনাল্ড আসলেন এবং ওবায়দুল কাদের যখন আমাদেরকে ধারণা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসাংবিধানিক ব্যবস্থার জন্য চাপ দিচ্ছে, অসাংবিধানিক ব্যবস্থা বলতেই আমরা জানি সংবিধান থেকে তারা যেটাকে বের করে দিয়েছে, তারা যেটাকে তুলে নিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, সেদিকে আবার এখন কাজী হাবিবুল আওয়াল ইঙ্গিত করছেন। সুতরাং দুটোকে মিলিয়ে আমরা মনে করতে পারি এখানে দুটো ব্যাপার হতে পারে। কাজী হাবিবুল আওয়াল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সিগন্যাল পেয়েছেন, কিংবা তিনি ভয় পাচ্ছেন তিনি যদি এখন এভাবে কথা না বলেন, তিনি যদি এখনও সরকারকে সার্ভ করে যান, তাহলে হয়তোবা তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন চলে আসতে পারে। আমরা একটু তার বক্তব্যটা দেখি তিনি কি বলেছেন। হেডলাইন মানবজমিনের, ডামি প্রার্থীর সংকটে আছে। কাজী হাবিবুল আওয়াল বলেন, ডামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আছে। ডামি প্রার্থীর সংকটে আমরাও আছি। তিনি বলেন একটি শক্তিশালী পার্টি আরও 4 জনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে 19 ভোট, 23 ভোট কিংবা 97 ভোট পায়, অথচ প্রত্যেকেই পোলিং এজেন্ট পায়। সেই পোলিং এজেন্টগুলোকে আবার কিনে ফেলা হচ্ছে, ভেতরে একটি সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। পরিষ্কারভাবে কাজী হাবিবুল আওয়াল বলেছেন একটি শক্তিশালী পার্টি। এখন নির্বাচনে কোন শক্তিশালী পার্টি অংশগ্রহণ করে এবং কারা ডামি প্রার্থী দেয় সে ব্যাপারটা আমরা সবাই জানি। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার কোন পার্টির দিকে ইঙ্গিত করেছেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিআই ঠিক বলেছে জানিয়ে সিইসি বলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা নিজস্ব ধাঁচ আছে এগুলো নির্বাচন বিশ্লেষণ করার। এটি অস্বীকার করার উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব প্রসিড হয়নি। 7 জানুয়ারি নির্বাচনের কথা তিনি বলছেন, সেদিক থেকে এনডিআই যা বলেছে ঠিক বলেছে আমি বলবো। এবং এনডিআই বলেছে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয়। তার মানে এনডিআই এর বক্তব্য, এনডিআই এবং আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেই বক্তব্যকে মেনে নেওয়ার মধ্য দিয়ে, এবং তারা ঠিক বলেছে এটা বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনারও 7 জানুয়ারির নির্বাচনকে মেনে নিচ্ছেন না। 7 জানুয়ারির ভোট, উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলছেন, আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না। সরাসরি দলের নাম উল্লেখ না করেও তিনি বলেছেন, আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না। বিতর্কটা এখনো বহাল আছে যে পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে, নানা বিষয় রয়েছে। এরপর তিনি আজিজ আহমেদের ভাইদের এনআইডি জালিয়াতি নিয়েও কথা বলেছেন। তার মানে শুরুতে যেটা বলছিলাম, হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে যেভাবে দেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এনডিআই এবং আইআরআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা সঠিক। এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা কোনো বিচারেই গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। এখানে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, কারণ নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ ছিল না। এবং সেই কথাটা প্রধান নির্বাচন কমিশনারও বলছেন, এবং তিনি বলছেন আপনারা সবই জানেন, আপনারা বোঝেন কেন কোন শক্তিশালী দলের কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বিরোধী দল। দেরিতে হলেও প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করছেন 7 জানুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না, এবং এর জন্য কোন পক্ষ দায়ী, সরকার এবং সরকারি দলই যে দায়ী, এবং নির্বাচনের কোনো ধরনের পরিবেশ যে ছিল না এবং পরিবেশটা ছিল না সরকার এবং সরকারি দলের কারণে, সেই কথাটা তিনি পরিষ্কারভাবে এতদিন পরে এসে বলছেন। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় হতে পারে, কিংবা সেখান থেকে তিনি কোনো সিগন্যাল পেয়েছেন, যেমন সিগন্যাল হয়তো বা ওবায়দুল কাদের পেয়েছিলেন। এই কারণে তিনি বারবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে সরকার বাধ্য না, অসাংবিধানিক কোনো প্রস্তাব আমরা মানব না, সংবিধানের বাইরে আমরা যাব না। তার মানে বুঝতে পারছি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছুই ঘটছে যেটা হয়তো আমরা বাইরে থেকে জানতে পারছি না, কিন্তু সরকার যে প্রচণ্ড রকম নার্ভাস সেটা বোঝা যাচ্ছে। কারণ একদিকে বেনজির আজিজের ইস্যু, পাশাপাশি আনারের ঘটনায় একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে। এখন জানা যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগের নেতারাই জড়িত। ফলে সব কিছু মিলিয়ে সরকারের ভেতরে টানাপোড়েন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আছে, সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, যেহেতু ডোনাল্ড সফরের পরেই আজিজের উপরে স্যাংশনটা চলে আসলো। এবং এতদিন পরে এসে সিইসি যখন এভাবে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে।
শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হচ্ছে, দেশে সর্বগ্রাসী সংকট চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, জনগণ আর এই সরকারকে দেখতে চায় না। দেশে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকট চলছে জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই, স্থানও নেই। আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে আনতে হবে, সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে। আমাদের অনেকের চোখে পড়েছে নিশ্চয়ই আরেকটা চিঠি এসছে আমেরিকা থেকে, যেটা আমাদের অনেকের কাছে এক ধরনের শান্তির সুবাতাস নিয়ে আসে। আবার ঠিক একই চিঠি সরকারের কাছে একটা বোমার মতো মনে হবার কথা আছে, কারণ এই চিঠিটা তৃতীয় চিঠি আমেরিকান কংগ্রেসম্যানদের। এর আগে 2 দফায় 6 জন করে চিঠি লিখেছিলেন। একজন লিখেছিলেন, প্রথম 6 জন লিখেছিলেন প্রেসিডেন্ট বাইডেনের কাছে, পরের 6 জন লিখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কাছে, এবার 14 জন লিখেছেন। কার কাছে লিখেছেন, চিঠিতে কি আছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। এবং এই চিঠির মধ্যে অত্যন্ত নতুন, র্যাডিক্যাল, আনএক্সপেক্টেড অনেকের কাছে একটা বিষয় আছে, সেটা নিয়েও কথা বলবো। এবং আলটিমেটলি এই চিঠির অর্থ কি, এই চিঠি কি বার্তা দেয়, সেটা নিয়ে কথা বলবো। চিঠিটা লেখা হয়েছে কংগ্রেস অফ দ্য ইউনাইটেড স্টেটস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্যাডে। লেখা হয়েছে টু দ্য অনারেবল লিন্ডা থমাস গ্রিনফিল্ড, ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর টু দ্য ইউনাইটেড নেশনস। তারা চিঠিটা লিখেছেন জাতিসংঘে আমেরিকা যিনি রাষ্ট্রদূত আছেন তার কাছে। চিঠিটা আমরা একটু সময় লাগলেও একটু চিঠির কিছু কন্টেন্ট নিয়ে কথা বলি। যে ম্যাডাম অ্যাম্বাসেডর তারা বলছেন, তারা তাদের কনসার্ন এক্সপ্রেস করছেন কিসের ব্যাপারে, উইথ শেখ হাসিনাস গভর্নমেন্ট ইন বাংলাদেশ and her government reported terrorizing, torturing and even murdering of Bangladeshi citizens. কনসার্ন জানাচ্ছেন ভীতি প্রদর্শন, নির্যাতন এবং বাংলাদেশের নাগরিকদেরকে হত্যার প্রশ্নে। এরপর তারা অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনসের নাম বলছে, যেগুলো বাংলাদেশ গভর্নমেন্ট বা শেখ হাসিনা গভর্নমেন্ট সম্পর্কে, তাদের হিউম্যান রাইট অ্যাবিউজ সম্পর্কে বলে। তার মধ্যে কি কি আছে? ইন্টিমিডেশন, অ্যাসল্ট, ফলস ইমপ্রিজনমেন্ট, টর্চার, ডিসঅ্যাপিয়ারেন্স and even extrajudicial killings. তাহলে কি কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? ভীতি প্রদর্শন, আঘাত করা, বাহত করা, মিথ্যা মামলায় জেলে নেওয়া, নির্যাতন, গুম এবং এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ইন অ্যাডিশন তারপর বলছে তারা হিউম্যান রাইটের এক্সপার্টরা যারা আছেন তারা রিপিটেডলি বাংলাদেশকে বলা হচ্ছে গিলটি অফ প্রোট্রাক্টেড প্রসিকিউশন অফ জার্নালিস্ট আর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স। মানে দীর্ঘকালীন সময় ধরে তারা আমাদের সাংবাদিক এবং যারা হিউম্যান রাইটস ডিফেন্ড করেন, হিউম্যান রাইটস রক্ষা নিয়ে কাজ করেন, তাদের বিরুদ্ধে নানা রকম হয়রানি করছে। দ্য পার্টিকুলারলি egregious alleged abuse by paramilitary force RAB। খেয়াল করে শব্দগুলো, egregious, ভয়ঙ্কর, খারাপ, মানে অত্যন্ত শক্ত শব্দ ব্যবহার করছেন তারা। এখানে র্যাবের ক্ষেত্রে কি কি করছে তারা? টর্চার, enforced disappearance and extrajudicial killings, মানুষকে নির্যাতন করছে, গুম করছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে। এবং এগুলো ইমিডিয়েটলি এগুলোর বিরুদ্ধে কন্ডেম করা দরকার বলে তারা বলছেন 21 সালে। তারপর বলছেন ইউনাইটেড স্টেটস স্যাংশন দিয়েছিল ফর্মার অফিসিয়ালস অফ র্যাব ইনক্লুডিং দ্য কান্ট্রিজ পুলিশ চিফ বেনজির আহমেদ। নামটা আবার সামনে আসলো। কি দম্ভ, কি অহংকার, কি তাচ্ছিল্য মানুষের প্রতি। মানুষটার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যেত শরীর থেকে চুইয়ে পড়তো। এই নামটা মনে রাখতে হবে আমাদের যে কোনো সময় ভবিষ্যতের জন্য। একটা দেশকে, দেশের মানুষকে কত ক্ষুদ্র কীট মনে করলে ক্ষমতার দম্ভে থেকে এরকম করতে পারে, সারপ্রাইজিং। এবং মনে পড়লো উনি যে তার রিটায়ারমেন্টের আগে শেষ বক্তৃতা বলছে ওনার মনে কোনো ক্ষোভ নাই। একটা ভিডিও করেছিলাম, উনি আমাদের উপরে ক্ষোভ রাখবেন জনাব বেনজির, আমরা তাকে সমালোচনা করেছি, তারপর উনি মহামানব এসছেন, উনি আমাদের উপরে ক্ষোভ রাখবেন না। আচ্ছা, যাই হোক, তারপর তারা বলছেন এই স্যাংশনের পরও হাসিনা গভর্নমেন্টের, তাদের ভাষায়, রিপোর্টেড রেইন অফ টেরার, এটা আসলে স্লোড হয় নাই। তাদের যে ভীতির রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, সেটা আসলে কমে নাই। এবং এখনও গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্ট পেট্রোনাইজ, ইন্টিমিডেশন অ্যান্ড ভায়োলেন্স অনলি হ্যাজ ইনক্রিজড। ভীতি প্রদর্শন এবং সন্ত্রাস আরও বেড়েছে। তারপর বলছে গত 8 মাসে thousands of peaceful and courageous persons, courageous protesters have demonstrated in support of free and fair elections. গত 6 থেকে 8 মাস ধরে সাহসী প্রটেস্টাররা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায় নেমেছে। কিন্তু এই প্রটেস্টের ক্ষেত্রে বলা হচ্ছে মেট বাই ভায়োলেন্স, টিয়ার গ্যাস অ্যান্ড ব্রুটাল অ্যাসল্ট বাই পুলিশ, আদার স্টেট অ্যাক্টর্স অ্যান্ড সাপোর্টার্স অফ হাসিনা। এটা তারা করতে গেছে পিসফুলি, তারা এটা করতে গেছেন, কিন্তু তারপর টিয়ার গ্যাস হয়েছে, ভায়োলেন্স হয়েছে। কে করছে? পুলিশ করছে, আদার স্টেট অ্যাক্টর্স করছে, অনেকগুলো এজেন্সি কাজ করে আমরা জানি, এবং সাপোর্টার্স অফ হাসিনা, আওয়ামী লীগের যে পান্ডারা আছে তারাও আছে।
এরপর তারা বলছেন, given the history of election fraud, violence and intimidation, we are highly skeptical that the Hasina government will permit fair and transparent elections. আমাদের এখানে যে হিস্ট্রি আছে, গত দুটো ইলেকশনের কথা আমরা উল্লেখ করেন, আমরা জানি যেখানে ভায়োলেন্স, ইন্টিমিডেশন আছে, ফ্রড আছে, মানে এখানে জালিয়াতি আছে, ভীতি প্রদর্শন আছে, সন্ত্রাস আছে, সেখানে তারা হাইলি স্কেপটিক্যাল, তারা খুব সিরিয়াসলি সন্দেহ করেন যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন আদৌ হবে। এই কারণে তারা বলছেন, এবং তার সাথে অনেকগুলো ক্লেমস অফ কারাপশন, টাইরানি, ভায়োলেন্স, অ্যাবিউজ, উই আর্জ দ্য ফলোইংস, মানে এই নির্বাচন হবে না, তার সাথে দুর্নীতি, স্বৈরাচারী শাসন, ভায়োলেন্স মানে সন্ত্রাস এবং নানা রকম নির্যাতনের কারণে তারা তিনটা জিনিস চাইছেন। প্রথমটা হচ্ছে ইউনাইটেড নেশনসের উচিত হবে বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল, মানে বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিলের মেম্বার, এটা থেকে বাংলাদেশকে সদস্যপদ স্থগিত করা এবং impartial and transparent investigation into the various acts of violence Sheikh Hasina's government has alleged to have committed against journalists and political opponents. সাংবাদিক এবং রাজনৈতিক যে বিরোধী মানুষজন আছে তাদের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর কাজ তারা করেছে সেগুলোর একটা ইনভেস্টিগেশন করতে হবে এবং জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল আছে, মানে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের মেম্বার, এর চেয়ে কোনো হাসির কথা হতে পারে না, তারা সেটাকে স্থগিত করতে বলছেন। তারপর 2 নম্বরটা অনেকবার আমরা জানি, সেটা হচ্ছে র্যাবকে জাতিসংঘের পিসকিপিং থেকে টেম্পোরারিলি তারা বলছেন প্রিভেন্ট করতে, বন্ধ করতে, এবং কি করতে হবে এই সময়টার মধ্যে ফুল অ্যান্ড ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন ইনটু দেয়ার রেকর্ড অন হিউম্যান রাইটস অ্যাবিউজেস হ্যাভ কনক্লুডেড। তার মানে হচ্ছে আমরা স্থগিত করে তাদের যা যা হিউম্যান রাইটস অ্যাবিউজ তারা করেছেন সেগুলো সবগুলোর ইনভেস্টিগেশন করতে হবে। এটাও আমরা শুনেছি, মানবাধিকার সংস্থাগুলো বলছেন, ইভেন প্রথম 6 কংগ্রেসম্যান তো বলেছিলেন বাংলাদেশকে পিসকিপিং ফোর্সে যাতে না রাখা হয়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান that is very significant and a bit surprising to many people, I think. আমাদের দেশে এই আলোচনা চলেছে কিন্তু এদের কথাটা খুবই শুনতে হবে, সেটা হচ্ছে that the UN in combination with impartial governments around the world participate in supervising and conducting free and fair elections in Bangladesh. পরের বাক্যটা খেয়াল করি, this should include the provision of peacekeeping forces to prevent intimidation, harassment or assault of voters. 3 নম্বরটা, জাতিসংঘ এবং ইম্পার্শিয়াল গভর্নমেন্টগুলোর উচিত হচ্ছে বাংলাদেশের যে ইলেকশনটা হচ্ছে সেটা ফ্রি ফেয়ার হচ্ছে কিনা সেই ব্যাপারে তাদের ভূমিকা রাখা এবং সুপারভিশন রাখা, নজরদারি রাখা। তার মধ্যে কি থাকতে পারে? প্রভিশন অফ পিসকিপিং ফোর্সেস, বাংলাদেশে জাতিসংঘ এবং ইম্পার্শিয়াল দেশগুলোর পিসকিপিং ফোর্স ডিপ্লয় করার কথা। আমি আসছি এই পয়েন্টে, চিঠির সিগনিফিকেন্স নিয়ে। 2টো নাম বব গুড এবং স্কট পেরি পড়তে চাই, 14টা পড়ছি না। স্কট পেরি সম্পর্কে বলি, এই ভদ্রলোক অত্যন্ত, সবাই আমেরিকার প্রত্যেকটা কংগ্রেসম্যান ইজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, ওদের দেশে ভোট ডাকাতি হয় না, সো এবং ওদের দেশে এক একজন পার্লামেন্টারিয়ানের অত্যন্ত গুরুত্ব থাকে সরকার পরিচালনায়, প্রত্যেকে গুরুত্বপূর্ণ। কিন্তু স্কট পেরির একটা আলাদা পরিচয় হচ্ছে উনি দীর্ঘদিন থেকে কংগ্রেসম্যান, উনি তার চাইতে হয়তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে হাউস পার্লামেন্টের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি আছে তার মেম্বার উনি। আর বব গুড একটা ইন্টারেস্টিং নাম, আমরা নামটা আগেও জেনেছিলাম, একটু অফ টপিক বলে নেই। প্রথম 6 যে কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন তার মধ্যে বব গুড ছিলেন। আমাদের নিশ্চয় মনে আছে এই চিঠিটা ভুয়া চিঠি, এটা প্রমাণ করার জন্য 71 টিভি এবং সময় টিভি মজমা বসাইছিল, একজন টকশো বিরাট বিরাট পণ্ডিতরা এসে নানাভাবে প্রমাণ করার চেষ্টা করেছিলেন এগুলো বিএনপির কারসাজি, সই নকল করে এগুলো করেছে আর একটা রিপোর্ট করেছে। তখন বব গুডকে অফিসিয়ালি তাকে জানাতে হয়েছিল। এবার একটা ফান হয়েছে, মানে এরকম সরকারের সাথে আর বাংলাদেশের তথাকথিত এইসব মিডিয়ার ব্যাপারে দ্বারা ওয়েল এভার বব গুড এবার টুইট করে আগে জানিয়ে দিয়েছেন আমরা এরকম একটা চিঠি দিয়েছি। সো সেই বব গুডও 1 নম্বর নাম। আমার ঠিক কি প্রথম কথাটা হচ্ছে ভাষাটা অত্যন্ত কঠোর, এত কঠোর ভাষা খুব কম লেখা হয়। সো আপনি একটা বক্তব্য দিচ্ছেন, সেটা যেমন ইম্পর্টেন্ট, সেই সাথে সেই বক্তব্যের ভাষাও ইন্ডিকেট করে আপনি আসলে কি কনভে করতে চেয়েছেন। 1, 2 হচ্ছে এটা তারিখ। বিএনপি যখন তার সর্বাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে তার আগের দিন এটা দেওয়া হয়েছে এবং 2টো পাল্টাপাল্টি জনসভাকে সামনে রেখে মেসেজ টু দ্য ল এনফোর্সিং এজেন্সিস যে তোমাদেরকে আমরা দেখছি। নাম্বার 3, হিউম্যান রাইটস কাউন্সিল, নতুন দাবি, র্যাবটা নতুন না কিন্তু জাতিসংঘের পিসকিপিং ফোর্স ডিপ্লয় করার আহ্বান। এটা একটু জানিয়ে রাখি, আমাদের দেশে অনেকে বলেছিলেন এটা আসলে খুব সোজা না, এটার অনেকগুলো প্রসেস আছে, আমি ডিটেইল স্টেপ বাই স্টেপ পড়ে দেখেছি, ইটস নট দ্যাট ইজি। সো এমনকি সিকিউরিটি কাউন্সিলে সরকারকে এই ব্যাপারে সাহায্য করার মতো নোংরা চায়না এবং রাশিয়া তো আছে, সো সম্ভাবনা আছে যে এটা হয়ে উঠবে না। কিন্তু এই দাবিটা এসছে ফ্রম দিস পিপল। সিগনিফিকেন্সটা কি? তাত্ত্বিক ব্যাপার এটা হবেই না আমি তা বলছি না, কিন্তু এই যে হওয়া দাবি জানানো হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিম্বলিক অ্যান্ড মোরাল ভ্যালু আছে। এটা দিয়ে প্রমাণ হয় বাংলাদেশের পরিস্থিতি কতটা খারাপ। কারণ এই যে 14 জন মানুষ বাংলাদেশের এমপি না, ফর গডস সেক, তারা এরা বাংলাদেশের এমপি না। ওদের দেশের এমপিদেরকে তার দলের হয়েও কথা বলতে হয় না, দলের বিরুদ্ধে তারা ভোট দিতে পারে। বাংলাদেশের মতো 70 অনুচ্ছেদ নাই। প্রচুর ঘটনা আছে আমেরিকান এমপিরা ইন্ডিপেন্ডেন্টলি তার দল যে বিল এনেছে আইনটা প্রয়োগ করা ঠেকিয়ে দিয়েছে, প্রচুর তার উদাহরণ আছে। সো প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 14 জন মানুষ এই দাবিটা এনেছেন, এটাকে আমেরিকান প্রশাসন ফেলে দিতে পারবে না।
এটা আলোচনার বিষয় হবে এবং আলোচনা করে সেটা যদি তাত্ত্বিকভাবে ধরে নেই এটা করা গেল না, তারপরও বাংলাদেশের কন্ডিশন কত ভয়ঙ্কর সেটার একটা বিরাট প্রমাণ হচ্ছে এই দাবিটা। আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে এই চিঠিগুলো বারবার যখন আসতে থাকে এগুলো ওখানে আলোচনা হবে এবং এগুলো আমেরিকাকে তার স্টেপ নেওয়ার ক্ষেত্রে একটা গ্রাউন্ড তৈরি করবে। আমি মনে করি গ্রাউন্ডগুলো তৈরি করা হচ্ছে, একটার পর একটা কংগ্রেসম্যানদের চিঠি আসছে, বিভিন্ন দাবি আসছে এবং আমি নিশ্চিত আমেরিকা তার ফার্দার স্টেপ নেওয়ার ক্ষেত্রে এগুলোকে খুবই সিরিয়াসলি দেখবে এবং এগুলোই সেই গ্রাউন্ড তৈরি করছে। ফাইনালি বাংলাদেশের এই সরকারকে অন্তত আমেরিকা ছেড়ে দিচ্ছে না, আমেরিকা আরো অ্যাক্টিভলি থাকছে। কেউ বলতে পারে যে কংগ্রেসম্যান মানে কি আমেরিকা? না, আমেরিকা না, কিন্তু এই কংগ্রেসম্যান মানেই হচ্ছে আমেরিকার পদক্ষেপ নেওয়ার গ্রাউন্ড তৈরি হওয়া। র্যাবের বিরুদ্ধে স্যাংশন আসার আগে দীর্ঘদিন মানবাধিকার সংস্থাগুলো কাজ করেছে, কংগ্রেসম্যান কথা বলেছেন, তারপর সেটা এসছে। আর এখন যেহেতু নির্বাচন সামনে, আমেরিকাকে ইনফ্যাক্ট কাজ করতে হবে। সুতরাং আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য লড়াইয়ের যে পরিবেশ তৈরি, আমি আবারও বলি, বারবার বলছি, অনেকে ভুল বলছেন, আমেরিকা সব স্যাংশন না, ইভেন ফর্মাল স্যাংশন বা কঠোর পদক্ষেপ আসলেও এই সরকার পড়ে যাবে মনে করি না, কিন্তু যে কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট দরকার কাজ করার জন্য, আজকে বিএনপি যেভাবে মুভ করতে পারছে, বিরোধীরা মুভ করতে পারছে, তার পেছনে তো আমেরিকার ভিসা নীতি কাজ করেছে, স্যাংশনের ভয় কাজ করছে। ঠিক একইভাবে এরকম চিঠিগুলো আসা এবং ফাইনালি আমেরিকা স্টেপে পরিবেশটাকে আরও সহজ করে তুলবে। কাজ জনগণকে করতে হবে, বিএনপিকে, বিরোধী দলকে এবং সাধারণ জনগণকে একত্র হয়ে করতে হবে। এবং আমি বলি যে আওয়ামী লীগের মানুষ, সদস্য, সমর্থক মন থেকে আওয়ামী লীগকে পছন্দ করেন, যে সদস্য হালুয়া রুটির জন্য আওয়ামী লীগ করেন না, তারও বাংলাদেশটাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এই লড়াইয়ের পাশে থাকা উচিত। এই চিঠিগুলো, এইরকম পদক্ষেপগুলো সেই লড়াইটাকে ইজিয়ার করবে। বাকি কাজ আমরা জনগণ করে ফেলতে পারবো এবং আমি বিশ্বাস করি আমরা সেটা পারবো। সময়টা শুরু হয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।